বছর আগে একসময় নদিয়া জেলার বড়জাগুলির গ্রামে স্বনামধন্য জমিদার ছিলেন সর্বেশ্বর সিংহ। তার একমাত্র কন্যা মৃণালিনী সিংহের মাত্র 11 বছর বয়সে বিবাহ হয় বেণীমাধব বসুর সাথে। তাদের শিশুপুত্র বিষাদ বসুর বয়স যখন মাত্র 2 বছর, তখন বেণীমাধব বসু সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন। স্বামীর অবর্তমানে মৃণালিনী বসুর উপর শ্বশুরবাড়িতে দুর্ব্যবহার হতে শুরু করে। বাধ্য হয়ে পুত্র বিষাদকে নিয়ে তিনি পিত্রালয়ে ফিরে আসেন। এর অল্প কিছুদিন পরে সর্বেশ্বর সিংহ পরলোক গমন করেন। স্বভাবতই জমিদার রক্ষণাবেক্ষণের দায়িত্ব এসে পড়ে একমাত্র উত্তরাধিকারী মৃণালিনী দেবীর উপর। জানা যায় মৃণালিনী বসু স্বামীজির মন্ত্র শিষ্য ছিলেন। একমাত্র পুত্র বিষাদ বসুর কন্যার কাঞ্চনমালা পালিত স্মৃতিচারণ করতে গিয়ে বলেছিলেন, সম্ভবত ঠাকুরমার আহ্বানে স্বামীজি এই বাড়িতে এসেছিলেন। ঠাকুমা গল্প করেছিলেন যে স্বামী বিবেকানন্দ 1902 সালে মে মাসে ট্রেনে করে কাঁচরাপাড়া এসে সেখান থেকে গরুর গাড়ি চেপে বড়জাগুলি সিংহবাড়িতে আসেন। স্বামীজির সঙ্গে ছিলেন স্বামী নির্ভয়ানন্দ এবং নাদু। বাড়িটিতে তিনি সপ্তাহখানেক ছিলেন। বাড়ির প্রবেশদ্বারে বাম পাশে একটি বড় ঘরে তিনি থাকতেন। জানা যায় ওই সময় তিনি পার্শ্ববর্তী পুকুরটিতে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে একটি সাঁতার প্রতিযোগিতারও আয়োজন করেছিলেন। পরবর্তীকালে স্বামীজির পদধূলি ধন্য এই বাড়িটার নাম রাখা হয়েছিল স্বামীজির পদচিহ্ন। কালের স্রোতে ভারতবর্ষের শাসন ব্যবস্থা, সামাজিক ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে। ক্রমশ অবলুপ্ত হয়ে যায় জমিদারি প্রথা। বিষাদ বসুর প্রয়াণের পর তার একমাত্র কন্যা মৃণালিনী বসুর বংশধররা জমিদারির ঐতিহ্য ধরে রাখতে পারেনি। জীবিকা অর্জনের জন্য তারা নানা রকম অন্য পেশায় চলে যান। বর্তমানে স্বামীজির পদচিহ্ন নামাঙ্কিত বাড়িটির ভগ্নপ্রায় দশা। বাড়ির এক অংশে যদিও বিষাদ বসুর কিছু উত্তরসূরি এখনো বসবাস করছেন, বাকি অংশে ঘাস জঙ্গল ভরে গিয়েছে। বিষধর সাপেদের আবাসস্থলে পরিণত হয়েছে বাড়িটি। যেহেতু বাড়িটি ব্যক্তিগত মালিকানাধীন, তাই সরকার অথবা কোনো সংস্থা স্বামীজির পদধূলি সমৃদ্ধ বাড়িটি রক্ষণাবেক্ষণ করতে এগিয়ে আসেনি। অর্থানুকূল্য না থাকার জন্য বাড়িটির বর্তমান মালিকরাও এই বাড়িতে সংস্কার করতে পারছেন না। শোনা যায় বেলুর মঠ থেকেও এটিকে রক্ষণাবেক্ষণের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। সম্ভবত শরিকদের ঐক্যমত না হওয়ার জন্য ওই প্রস্তাব কার্যকর হয়নি। 8 জানুয়ারি স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস সারা দেশব্যাপী জাতীয় যুব দিবস হিসেবে পালিত হচ্ছে। হরিণঘাটা পৌরসভার উদ্যোগে এই দিন স্বামীজির পদচিহ্ন নামাঙ্কিত বাড়িতে 20 সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। প্রথমেই আপনাদের চ্যানেলের মাধ্যমে সকল সহনাগরিক বৃন্দকে এবং বিশেষ করে সকল যুব সম্প্রদায়ের আমার ভাই বন্ধুদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়, নদিয়া জেলা বা বিশেষ করে হরিণঘাটাবাসীর কাছে গর্বের বিষয় যে স্বামী বিবেকানন্দ আলোর দিশারি, যিনি যুব সমাজকে অনুপ্রাণিত করেছিলেন, একেবারে যুগ পুরুষ, যার সম্পর্কে কোনো বিশেষণই যথেষ্ট নয়। আমি তো বলতে পারি ব্যক্তিগতভাবে আমার মতামতকে ভিন্নতার মাত্রায় কেউ রাখতেই পারেন, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ভারতবর্ষের অন্ধকারাচ্ছন্ন যুগে, বা শুধু ভারতবর্ষ কেন, এশিয়ার মধ্যে প্রথম আলোর বিচ্ছুরণ যিনি ঘটিয়েছিলেন, কুসংস্কারকে দূরে সরিয়ে আলোর দ্যুতি যিনি দেখিয়েছিলেন, তিনি স্বামী বিবেকানন্দ। এবং যুব সমাজকে যেভাবে অনুপ্রাণিত করেছিলেন তা সারা যতদিন সভ্যতা থাকবে ততদিন বিবেকানন্দের নাম শ্রদ্ধার সাথে উচ্চারিত হবে। এবং আমাদের কাছে গর্বের বিষয় এইটাই যে তিনি জীবদ্দশায়, তার মহাপ্রয়াণের কিছুদিন আগে আমাদের নদিয়া জেলার হরিণঘাটা থানার অন্তর্গত বর্তমান জাগলি বা আমাদের হরিণঘাটা পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের একটি জায়গায় তার শিষ্যার বাড়ি ছিল। সেই বাড়িতে বেশ কিছুদিন তিনি অতিবাহিত করেছিলেন। এবং এটি আমরা যেমন স্থানীয় বাসিন্দা হিসাবে জানি, আমাদের প্রথিতযশা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো উপন্যাসে
এই বিষয়টি উল্লেখ পাওয়া যায় এবং আরো কিছু কিছু তথ্য আছে। তো সেইখানে দাঁড়িয়ে আগামী 12ই জানুয়ারি যে কর্মসূচি আমরা দলের তরফ থেকে নিয়েছি, এখানে হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের দায়িত্বশীল সভাপতি উত্তম শাহ আছেন, তিনি খুব প্রাসঙ্গিকভাবেই স্বামীজির পদচিহ্ন বলেই বাড়িটি চিহ্নিত করা আছে, সেই বাড়িতেই কর্মসূচি নিয়েছেন। সেখান থেকে একটি পদযাত্রা শুরু হবে, শ্রদ্ধা জানানো হবে এবং তার কিছু নিজস্ব পরিকল্পনা আছে, আমাদেরও চিন্তা ভাবনা আছে। যদিও বাড়িটি ব্যক্তি মালিকানার, তো সেখানে সরাসরি তো আমরা এ বিষয়ে মন্তব্য করতে পারি না বা উন্নয়নের বিষয়ে কিছু বলতে পারি না, করতে পারি না। এটা বিভিন্নভাবে আমরা আলোচনা করব। যদি এটাকে, আমি শুনেছি রামকৃষ্ণ মিশনেও তারা আগ্রহী হয়েছিলেন, উত্তমবাবু বলতে পারবেন আরো ডিটেলসে, যে তাদেরকে যদি হস্তগত করা হয় তাহলে তারা সেটা রেনোভেট করতে পারবেন, একটু হেরিটেজ বিল্ডিং হিসেবে সেটা রাখা যেতে পারে। যাই হোক, আমরা কথা বলবো, উত্তমবাবু এখানে আছেন, তিনিও কথা বলছেন। আমরা চাইছি এটাকে একটা, যদি হেরিটেজ বিল্ডিং এ স্থান দেওয়া যায় তাহলে একটা বহু মানুষের এখানে কিন্তু শ্রদ্ধা নিবেদন করবার সুযোগ থাকবে এবং বিবেকানন্দ চর্চার একটা, বিবেকানন্দকে অনুশীলন করবার একটা আমি কি বলবো, একটা পীঠস্থান হিসেবে আগামী দিনে উঠে আসতে পারে এই জায়গাটি। এই বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে সর্বেশ্বর সিংহী জমিদার বাড়ি। সর্বেশ্বর সিংহী জমিদার ছিলেন, এটা সিংহী বাড়ি। সর্বেশ্বর সিংহীর মেয়ের নাম হচ্ছে মৃণালিনী সিংহী, বিয়ে হওয়ার পর হয়েছিল বসু। ওনার বিয়ে হয়েছিল বাগবাজারে বলরাম মন্দির, যেটা আমাদের এখন মন্দির আছে বেলুড় মঠের আন্ডারে, ওটা ছিল বেণীমাধব বসুর বাড়ি। বেণীমাধব বসুর সাথে বিয়ে হয়েছিল সর্বেশ্বর সিংহীর মেয়ে মৃণালিনী সিংহীর, তখন হলো মৃণালিনী বসু। বেণীমাধব বোস সন্ন্যাস হয়ে যায়, বাড়িটাকে বেলুড় মঠকে দিয়ে দেয়। আর সর্বেশ্বর সিংহীর একমাত্র ছেলে গোপাল সিংহী, সে যক্ষা রোগে মারা যায়। তাই মেয়েকে ওই এই সম্পত্তিতে নিয়ে এসে মেয়েকে জমিদারি দেয়। সর্বেশ্বর সিংহীর পর জমিদার হয় মৃণালিনী সিংহী বসু। আচ্ছা, মৃণালিনী বসুর পর হচ্ছে বিষাদ বসু। বিষাদ বসুর পর আমাদের জেনারেশন বাবারা 3 ভাই, অশোক বসু, অমল বসু, অজয় বসু। অশোক বসু কাকদ্বীপের তেভাগা আন্দোলনের নেতা, উনি অবিভক্ত কমিউনিস্ট পার্টি করতেন, ওনার নামে ওয়ারেন্ট ছিল, ওনার সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছেন উনি। আর তারপরে হচ্ছে অমল বসু, অজয় বসু, তাদের বংশধর আমি অমল বসুর ছেলে। মৃণালিনী, আমি যা পত্রিকায় যা পড়েছি আর যা গল্প শুনেছি, মৃণালিনী বসু মানসিকভাবে একটু অশান্তির মধ্যে ছিলেন, যেহেতু স্বামী গৃহ ছাড়া সন্ন্যাস হয়ে যায়, ওনার একটা মানসিক শান্তির প্রয়োজন ছিল। আর কলকাতা যখন বাড়ি ছিল, সেই বাড়িতে আগে বিভিন্ন সন্ন্যাসীরা আসতেন, তো ওখান থেকেই মৃণালিনী বসু দীক্ষা নেন। তারপরে এখানে এসে স্বামী বিবেকানন্দর শিষ্যা, এবং মৃণালিনী বসু শুনেছি, সঠিক কিনা জানি না, উনি দুঃসম্পর্কে ভাগ্নিও ছিলেন। এবার স্বামী বিবেকানন্দর সাথে ওনার পত্রালাপ হতো। পত্রালাপগুলো আছে, লেটার্স অফ স্বামী বিবেকানন্দ, অর্থাৎ স্বামী বিবেকানন্দর পত্রাবলী, সে বইটাও আমার কাছে আছে। সে পত্রাবলী বইটায় স্বামী বিবেকানন্দের সঙ্গে মৃণালিনী বসুর চিঠির যে আদান প্রদান হতো, সেটা এখানে থাকতে হতো, কলকাতা থাকতে হতো, সেই চিঠির কপিগুলো ওখানে আছে। সেগুলো অনেকে ওই পত্রাবলী বইটা দেখলেই জানতে পারবে। 1902 সালের মে মাসে স্বামী বিবেকানন্দ এই বাড়িতে এসেছিলেন, কয়েকদিন ছিলেন লেখা আছে, হ্যাঁ, মে মাসে। আর উনি কাস্তাপাড়া নেবে গরু গাড়ি করে গোপাল রোড দিয়ে এই বাড়িতে এসেছিলেন। উনি ধ্যান করতেন আর ওই ঘরটাই উনি থাকতেন। সে তখন থেকে ওই বিষাদ বসু ফলকটা লাগিয়েছেন, লেখা আছে ভারতের অভিমন্ত্র দীক্ষাদাতা স্বামী বিবেকানন্দ এই গৃহে কয়েকদিন বসবাস করিয়াছিলেন। সামনে লেখা আছে স্বামীজির পদচিহ্ন, এও বিষাদ বসুর করা। উনি করে গেছিলেন যে যাতে এটা ভবিষ্যতে জনগণ যাতে জিনিসটা জানে, ইতিহাসটা জানতে পারে, তা উনি এটা রেকর্ড হিসাবে করে গেছেন। বাড়ি একটা ভগ্নাদশা, আমাদের ওয়ারিশন অনেক বেড়ে গেছে। আর আমাদের তো অ্যাকচুয়ালি চাকরি বাকরি নেই, আমাদের এমআইএসের ওপর চলে, আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো না। আমরা কোনো সরকারের কাছে আবেদন করিনি। যদি সরকার যদি সামনের পোর্শন যেটা ঘরটা আছে, যেটা অনুষ্ঠান হলো, ওই ঘরটা আগে আমার দাদা থাকতো, এখন কেউ থাকে না, ওই ঘরটা যদি সংস্কার করে নিতে পারে, ছাত্রার ভগ্নাদশা অবস্থা, অনেকে ঘরটায় ঢুকতে চায় কিন্তু আমরা অ্যালাউ করি না, কেননা ছাত্র যদি কোনো সময় মাথায় ভেঙে টেঙে পড়ে তখন ড্যামেজটা কে দেবে, ওই ভয়ে আমরা ঘরে অ্যালাউ করি না, ঘরে ঢুকতে দিই না, বাইরের থেকে দেখাই। তা ঘরটা যদি ছাত্র সংস্কার করা হয় তাহলে আমাদের আপত্তি কী আছে? করিনি তো। বাইরে যে ঘরটা স্বামী বিবেকানন্দ অরিজিনাল এসেছিলেন,
সেই ঘরটা যদি সংস্কার হয় এটা তো ভালোই। শুনুন, প্রথমে আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই, যারা সাংবাদিক এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই যে আজকের এই যে কর্মসূচি আমরা রেখেছি সেই কর্মসূচিতে উপস্থিত এলাকার প্রচুর মানুষ আমাদের মধ্যে আমরা দেখছি, বিভিন্ন স্কুল থেকেও সবাই আসছে খবর পেয়ে। আমি প্রত্যেককেই আমাদের হরিঙ্গাটা শহর তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। তারপরে বলি, দেখুন আজকে 12ই জানুয়ারি, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার এই দিনটিকে বিবেক দিবস এবং যুব দিবস হিসেবে ঘোষণা করেছেন, এবং আমরাও হরিঙ্গাটা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এমন একটি জায়গাকে চিহ্নিত করেছি। আমরা হরিঙ্গাটাবাসী হিসাবে, নদিয়াবাসী হিসাবে আমরা নিজেদের ভাগ্যবান মনে করি যে এমন একজন পরম পুরুষ যুব সমাজকে যিনি উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন দিশা দেখিয়েছেন, সেই স্বামী বিবেকানন্দ, যার চরণধুলি স্পর্শ করেছিলেন আমাদের হরিঙ্গাটার এই জায়গাটাকে ধন্য করেছেন, সেই বাড়িতেই স্বামীজির পদচিহ্ন হিসাবে নামাঙ্কিত আছেন, এবং সেই বাড়িতেই আমরা তার স্মৃতির চালনার উদ্দেশ্যে আমরা এই দিনটিকে আমরা উদযাপন করার ব্যবস্থা করেছি। এবং আপনি যেটা বললেন, হয়তো আমরা এতদিন করিনি জলাজীর্ণ অবস্থায়, নিশ্চয়ই আমরা চেষ্টা করেছিলাম যে বাড়ির যারা উত্তরসূরি আছেন তারাও ঠিকমতো এখানে থাকেন না, চিন্ময়বাবু এখানে আছেন। পরবর্তীকালে আমরা চিন্তাধারা করেছি, এটা আপনি বলতে পারেন যে হয়তো আমাদের ব্যর্থতা, কারণ এত বড় একজন পরম পুরুষ মনীষী এবং ঈশ্বর স্বরূপা স্বামী বিবেকানন্দ, যার সারা বিশ্বের খ্যাত যার নাম রয়েছে, তার চরণধুলি পড়েছিল আমাদের নদিয়াতে এবং হরিঙ্গাটায়। তাই এটা হয়তো আমাদের আগে করা ছিল, যাক এর জন্য আমরা প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। আমরা আজকের পর থেকে আমরা এই পরিবারের সঙ্গে যোগাযোগ করে, আমি প্রথমেই বলেছি, যদি তারা আমাদের সঙ্গে সহমত পোষণ করেন, আমরা স্বামী বিবেকানন্দের যে চিন্তাধারা, যেই উদ্দেশ্য উনি সারা বিশ্ব মন জয় করেছেন, সেটাকে আমরা একটা সুন্দর, যেখানে উনি কিছুদিন কাটিয়ে গেছেন, সেই জায়গাটাকে আমরা স্মরণীয় করে রাখবো এবং হেরিটেজ হিসাবে এটাকে আমরা সংস্কার করব। যদি বাড়ির লোক সম্মতি দেয়, আগামী দিনে হরিঙ্গাটা পৌরসভার মাধ্যমে আমরা এই জন্যকে রক্ষণাবেক্ষণ করবো। এটা ঐতিহাসিক জায়গা এবং স্মৃতি বিজড়িত জায়গা। এই বাড়িটা হচ্ছে বিষাদ বসুর বাড়ি। বিষাদ বসু পেয়েছিলেন তার মায়ের কাছ থেকে, মায়ের নাম মৃণালিনী বসু। এই মৃণালিনী বসু কে? মৃণালিনী বসু ছিলেন স্বামী বিবেকানন্দ, যুগ পুরুষ স্বামী বিবেকানন্দ, তারই এক দুঃসম্পর্কের আত্মীয়া, এবং একই সঙ্গে আত্মীয়া, আরেকদিকে তিনি ছিলেন তার স্নেহের শিষ্যা। 1902 সালের 2রা মে তিনি এ বাড়িতে আসেন। এই বাড়িতেই তিনি ছিলেন, এ বাড়িতেই তিনি প্রার্থনা করেছেন, এ বাড়িতেই তিনি ধ্যান করেছেন, এ বাড়িতেই বেশ কিছুদিন ছিলেন। এবং ওনার থাকা, স্বামীজি তো যখন যেখানে থাকেন সেখানে তার স্বামীজির কাজ স্বামীজি করেন। পাশেই দেখুন একটা পুকুর আছে, এই পুকুরে স্বামীজি স্নান করেছেন, এখানে সাঁতার কেটেছেন। তিনি তো ছিলেন সেই সময় যুগপুরুষ, যুব নেতা। এই এলাকার তৎকালীন সময়ে যারা যুবক ছিল তাদেরকে নিয়ে উনি এখানে একটা সাঁতার প্রতিযোগিতা করেছিলেন। সাঁতার প্রতিযোগিতায় যেমন সেই সময়কালের যুবকরা এখানে অংশগ্রহণ করেছিল, স্বামীজি নিজেও করেছিলেন। তাই হরিণঘাটার মানুষের হিসাবে আমি গর্বিত যে আমাদের এত বড় একটা সম্পদ রয়ে গেছে। 1902 সালে মৃণালিনী বসু, বিষাদ বসু প্রথমে মৃণালিনী বসু, তার সন্তান হচ্ছে কি বিষাদ বসু। বিষাদ বসুর সম্ভবত 3জন সন্তান ছিল, অজয় বসু, অমল বসু আর হচ্ছে কি অশোক বসু। অশোক বসু নিরুদ্দেশ হয়ে যান, এবং আমরা শুনেছি অশোক বসু সেই সময় স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর সান্নিধ্যে উনি আসেন। আর 2জন যিনি সদস্য ছিলেন তিনি হচ্ছেন অজয় বসু এবং অমল বসু।
ওনারাও ইহলোক ছেড়ে চলে গেছেন, রয়েছেন তাদের সন্তান সন্তানাদি ঘররা রয়েছে। এবার আমাদের যে ভাবনা চিন্তা, যে আমাদের গর্বের যে স্বামীজি এ বাড়িতে এসছেন, বাড়িটির নাম হচ্ছে স্বামীজির পদচিহ্ন, সেটাকে এই ঐতিহ্যকে ধরে রাখবার জন্য আমরা পৌরসভাগতভাবে একটা ভাবনা চিন্তা রেখেছি, যেটাকে হেরিটেজ বিল্ডিং করা যায় কি না। এবার এর মধ্যে কিছু আইনি সমস্যা আছে। যেটাই হচ্ছে যে যারা বংশধর আছে তাদের সঙ্গে আমরা আলোচনায় বসবো, তারা চাইলে এটা করব। এবং এর সঙ্গে আমার একটু কথা এগিয়েছে, আমি বলবো না, এটা না বললেই ভালো তো, তাও আজকে আপনাদের প্রশ্নের জেরবার হয়ে আমি বলছি, আসলে স্বামীজি কে? স্বামীজির যে সমস্ত সাংগঠনিক কাজগুলো, এগুলো নিয়ন্ত্রিত হয় রামকৃষ্ণ মিশন থেকে। আমার সঙ্গে কয়েকজন মহারাজের কথা হয়েছে, মহারাজদের সঙ্গে যে কথা, তাদের সঙ্গে আমরা সহমত পোষণ করছি। ওনারাও চাইছেন এটা হেরিটেজ বিল্ডিং করবার জন্য, আমরা পৌরসভা থেকেও চাইছি এটা হেরিটেজ বিল্ডিং করবার জন্য। তাহলে আমরা সবাই চাইছি এটা হেরিটেজ বিল্ডিং করবার জন্য। কিন্তু তাহলে আমার কাকে দরকার? দরকার হচ্ছে যারা উত্তরাধিকারী এখানে আছে, তাদের সঙ্গে সহমতে, তাদের সঙ্গে আলোচনায় আমরা এই কাজ করবার চেষ্টা করছি। আমরা সবে পা রাখবো